এই যে সোনমার্গে থাজিওয়াস গ্লেশিয়ার যেতে কিভাবে প্ল্যান করা উচিত? পনি নেওয়া না হাঁটা, মানে কোনটা আপনি প্রেফার করেন? সেটা ডিপেন্ড করছে কোন সময় গেলে সোনমার্গ সবচেয়ে সুন্দর থাকে। আচ্ছা, আপনাদের এই ট্যুরের মানে প্যাকেজের মধ্যে কি কি থাকে? এবিসি ভ্যালি, এগুলোর নাম কেন দেওয়া হয়েছে এরকম? এবিসি ভ্যালি মানে বলতে পারবেন এক কথা যেটা বলা হচ্ছে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি। একটা সময় বলুন এখানে প্রত্যন্ত গ্রাম ছিল, যে গ্রামগুলো ছিল দেখার মতন সুন্দর, কিন্তু ধীরে ধীরে বলতে পারবেন পর্যটন আজকে যে জায়গায় পৌঁছে গেছে সব জায়গায় না গেলেই নয়। আরু ভ্যালি বলতে পারবেন সেখানে বেশিরভাগ মানুষের জীবিকা ছিল আপনাদের মানে যেটা ঘোড়া। এরা একটা সময় শ্রীনগরে আসতো বা শ্রীনগরকে কেন্দ্র করে যে সমস্ত জায়গা ছিল মানে ঘোড়া ব্যবসায়ীরা, যারা ঘোড়ার যে আস্থাবল যেগুলো সব ওখানে ছিল। আচ্ছা। আর আপনার বেতাব ভ্যালির অ্যাকচুয়ালি আগে নাম ছিল হচ্ছে হাজান ভ্যালি। আপনারা জানেন যে 1983 সানি দেওয়াল আর অমৃতা সিং এর প্রথম বই বেতাব বই শুটিং ওখানে হয়েছিল, আর ওখান থেকে তারপর থেকে নাম হয়ে যায় ওই জায়গাটার নাম হচ্ছে বেতাব ভ্যালি। আর চন্দনবাড়ি বলতে পারবেন একটা সময় শিবের জটা একটা সময় নাকি ওখানে প্রতিষ্ঠিত পড়েছিল, সেখান থেকে নাকি আপনার চন্দনের মতন মানে বলতে পারবেন জলের যে কালার চন্দনের মতন হয়ে গেছিল। সেই প্রাচীন কাল থেকে সেই জায়গাটার নাম হয়ে গেছে চন্দনবাড়ি। আর আপনি যে বললেন যে আরু ভ্যালি, ওখানে যে আপনি বলেন যে ঘোড়া, এটা কি এখনো দেখা যায়? এখনো মানুষ ওখানে আছে, এখনো ঘোড়া ব্যবসায়ীরা বা আপনার এখনো আছে ঘোড়া ব্যবসায়ীরা এখনো ওখানে আছে, মানে ওখানে গেলে ঘোড়া চড়া যায় এরকম একটা ব্যাপার আছে, তাই তো? ওখানকার বলতে পারেন একটা সময় জীবনযাত্রা ওদের এতটাই মানে দারিদ্রতার মধ্যে কাটাতো। আচ্ছা। কেন জানেন যে এখন মানে মানে যুগের সাথে সাথে ওয়েদারও চেঞ্জ হয়ে গেছে। বলতে পারেন একটা সময় বছর মানে এটা আমি অনেকদিন আগের কথা বলছি, মানে ধরুন এটা আমাদের দাদু বা ঠাকুমার মানে সময় কথা বলছি, এটা স্বাধীনতার আগে, মানে আমার দাদু ঠাকুমার মুখে শোনার কথা। স্বাধীনতার আগে 1947-48 আগে যে ঘটনাগুলো ছিল সেগুলো হচ্ছে রাস্তাঘাট যেহেতু এত উন্নত ছিল না, পপুলেশন ছিল না, তত পলিউশনে ছিল না, সারা বছরই প্রায় বরফ থাকতো। আর তখন এইখানকার মানুষরা জীবিকা নির্বাহের জন্য আপনাদের ওয়েট করতে হতো কতক্ষণ বরফ গলবে, তারপর তারা ঘোড়া নিয়ে আসবে। তখন পর্যটনটা গুটি কয়েক মাসের জন্য ছিল। আচ্ছা। কিন্তু এখন বলতে পারবেন এখন সারা বছরই লোকে কাশ্মীরে যায়, এখন আর অফ সিজন বলে কিছু নেই। আচ্ছা। আজকে কাশ্মীরটা বলতে পারেন পুরোটাই বেঁচে আছে পর্যটনের উপরে। আচ্ছা। ওই জন্য পর্যটনকে লোকাল যারা কাশ্মীরিরা তারা বলতে পারবেন অতিথি মানে ভগবানের মতন স্নেহ পরায়ণ করো, সেই রেসপেক্টের জায়গাটা মানুষকে দেয়। আচ্ছা আচ্ছা। মানে ওদের ওখানে এরকম মানে খাওয়া দাওয়ার দোকান সবই একটা সময় ছিল না, এখন ধীরে ধীরে সবকিছু হয়ে গেছে। সবকিছু হচ্ছে, সমস্ত গ্রামে বিদ্যুৎ পৌঁছে গেছে, সমস্ত গ্রামে আপনার দোকানপাট হয়ে গেছে, সব ব্যবস্থা এখন হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন মানে ঠিকঠাক আছে সব, তাই তো? আচ্ছা, এই যে সোনমার্গে থাজিওয়াস গ্লেশিয়ার যেতে কিভাবে প্ল্যান করা উচিত? দেখুন থাজিওয়াস গ্লেশিয়ার হচ্ছে ধরুন বরফ জমে আছে। আচ্ছা। বরফের যেখান থেকে নদীর উৎপত্তি হচ্ছে সেটাকে বলছে, সেটা হচ্ছে গ্লেশিয়ার। মানে গ্লেশিয়ার এক কথা হচ্ছে বরফ গলছে, গলে নদীর উৎপত্তি হচ্ছে। এই সমস্ত জায়গায় যেতে গেলে সবথেকে বেস্ট সময় হচ্ছে আপনার মে, জুন, জুলাই, যে সময় বরফ গলতে শুরু করে, নদীর উৎপত্তি হয়। আর অপরূপ মানে সেখানে বলতে পারবেন আমরা গ্লেশিয়ারের কাছাকাছি আমরা রিভার সাইড ক্যাম্প, আমরা মাউন্ট ক্যাম্প পর্যন্ত করাই সেখানে। আচ্ছা, মানে ক্যাম্পে টেন্টে থাকা হয়। অপরূপ জায়গা, মানে সুন্দর জায়গা, কিন্তু সেটার জন্য ওয়েট করতে হবে আমাদের মে জুন মাসে, যখন বরফ গলতে শুরু হবে, আচ্ছা, নদীর উৎপত্তি হবে। এটা হচ্ছে থাজিওয়াস গ্লেশিয়ার। এটারও কি মানে নামের কোনো আলাদা কোনো ভূমিকা আছে যে এই নাম দেওয়া হয়েছিল? ওখানে বলতে পারেন টেম্পারেচারটা এমনই, বছরের সারা বছরইটা প্রায় বরফ থাকে। মোটামুটি ধরুন আপনার অক্টোবর থেকে শুরু করে মে 10-12 তারিখ অব্দি বরফ থাকে। আচ্ছা। 12ই মে থেকে বরফ গলতে শুরু হয়, সেক্ষেত্রে নদীর উৎপত্তি। আচ্ছা, তখন কিরকম টেম্পারেচার থাকে ওখানে? টেম্পারেচার তখন মোটামুটি রাতের টেম্পারেচার -4-ও পৌঁছে যায়, -6-ও পৌঁছে যায়, দিনের টেম্পারেচার 4-5। কেন যতক্ষণ না 1 ডিগ্রি বা 2 ডিগ্রি কাছাকাছি এসে টেম্পারেচার হবে ততক্ষণ বরফ গলতে শুরু করবে না। আর ওই মে আর জুন হচ্ছে ওই জায়গায় যাওয়ার জন্য একদম উপযুক্ত সময়। ওই সময় আমরা বিভিন্ন মাউন্ট ট্রেনিং ক্যাম্প বন্ধ করাই ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ক্যাম্পে কি মানে হয় ওখানে? বলতে পারি ওখানে ট্রেকিং করে আমাদের যেতে হয়। বেসিক্যালি ধরুন যারা
মেডিকেল স্টুডেন্ট বা কলেজ এক্সকারশন বা ধরুন যারা সোলো রাইডার, মানে ধরুন আমার পরিবারে 2 জন বা 3 জনের সময় হচ্ছে না, আমি গ্রুপের সাথে আসবো, ট্রেকিং করে সেই জায়গায় সে পৌঁছাবে, একদম জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করে গ্লেশিয়ারের সামনাসামনি আপনার টেন্টে থাকা হয়, বনফায়ার, সে রাত্রিবেলা অন্ধকার পরিবেশ, সেখানে অপরূপ পরিবেশ, না গেলে বোঝা যাবে না। এটা ফিল করতে গেলে আপনাকে সেই ট্রেকিং আসতেই হবে, যেতেই হবে। আচ্ছা, তো পনি নেওয়া না হাঁটা, মানে কোনটা আপনি প্রেফার করবেন? সেটা ডিপেন্ড করছে আমি কতটা শক্ত সমর্থন আছে। আচ্ছা, যদি ফিট পার্সন থাকে তাহলে অবশ্যই বলবো হেঁটে আসুন, সেক্ষেত্রে আপনাদের যতদূর পৌঁছানো যায় হেঁটে আসুন। হেঁটে এলে আর পারছেন না তখন অবশ্যই পনি নিন, পরে নিতে হবে। হেঁটে এলে যদিও এক্সপিরিয়েন্সটা একটু ভালো হয়, এক্সপিরিয়েন্স হবে, আমার টাকাও বাঁচবে সব দিক থেকে, অবশ্যই সব দিক থেকে সেভিংস। আচ্ছা, কোন সময় গেলে সোনমার্গ সবচেয়ে সুন্দর থাকে? দেখুন সোনমার্গ যেটা হয়, সোনমার্গ নর্মালি নিচের দিকটা সারা বছরই খোলা থাকে। সোনমার্গ থেকে আপনারা জানেন যে আপনারা জজিলা 0 পয়েন্ট যাওয়ার রাস্তা, সেটা অক্টোবরের পর মোটামুটি অক্টোবরের শেষে বা নভেম্বরের থেকে শুরু করে বন্ধ হয়ে যায় আপ টু মে মাস অব্দি। মে মাসের পর আবার রাস্তা খুলে যায়। এইভাবে সোনমার্গ 0 পয়েন্ট হয়ে অপরূপ সুন্দর জায়গা, সেখানে আবার লাদাখও যাওয়া যায়। তাই ওই রাস্তায় যদি আপনাকে রাইড করতে হয়, শ্রীনগর হয়ে যদি আপনাকে লাদাখ যেতে হয়, তাহলে মে মাসের পর আসুন। মে মাসের পর জজিলা পাস হয়ে, এভারেস্টের বিভিন্ন পাস, এগুলো জজিলা হয়ে আপনি যেতে পারবেন 0 পয়েন্ট, সেখান থেকে আপনার যাওয়া যাবে হচ্ছে লাদাখ। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে মে মাসের পরে ভালো ভালো, মে মাসের পর হচ্ছে রাস্তা খুলে যায়। বাই রোডে যদি আপনাকে আসতে হয় শ্রীনগর হয়ে লাদাখ, তাহলে মে মাসের পর আপনাকে আসতে হবে, মে মাসের পর আসতে হবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো এবারে নেক্সট আসি, আরোহী ট্যুর কিভাবে লোকেশন প্ল্যানিংটা করে? দেখুন, আরোহী ট্যুর যেটা ডিপেন্ড করে হচ্ছে ওই মানে সিজনের উপর ডিপেন্ড করে। 12 মাস যেমন আমরা মেন সিটি শ্রীনগর যেমন থাকছি, সোনমার্গ, গুলমার্গ, যেমন পেহেলগাম থাকছে, আবার এপ্রিল থেকে বলতে পারবেন অক্টোবর পর্যন্ত একটা অফবিট আমাদের হয়, যেটা হচ্ছে আপনার গুরেজ ভ্যালি, যেটা বলতে পারবেন গুরেজ ভ্যালি হচ্ছে এমনই জায়গা, রাজধানী টপ হয়ে আপনার খুব কাছাকাছি, পাকিস্তানের কাছাকাছি আমরা পৌঁছাতে পারি। আচ্ছা, মানে আমাদের দুটো দেশকে ভাগ করেছে মাঝে একটাই নদী, সেটা হচ্ছে ওদের দিকটা নীলাম, আমাদের দিকটা হচ্ছে কিষানগঙ্গা। অপরূপ সুন্দর জায়গা, আপনার দেখলে মনে হবে যেন জলের মধ্যে কি সবুজ কালি দিয়ে দিয়েছে, পুরো নদীটা সবুজ। আচ্ছা, অপরূপ সুন্দর জায়গা। এই জায়গাটা খুলে যায় আপনার এপ্রিল থেকে নভেম্বরের শুরুর দিকে এই রাস্তা খোলা থাকে। আচ্ছা, এই হচ্ছে রাস্তা, এটা সম্পূর্ণ একটা কাশ্মীর অফবিট। আর আপনারা জানেন অফবিট মানেই আমরা জানি যেখানে বসতি নেই, সেখানে পরিবেশের ভারসাম্য এখনো ঠিকঠাক থাকে। আচ্ছা, অনেকে নেচার লাভার্স আছে যারা একটু অফবিটে থাকতে চায়, তাদের জন্য হচ্ছে একদম আদর্শ সময় এপ্রিল থেকে অক্টোবর। এই রাজধানী টপ, পীর বাবা মন্দির হয়ে একদম গুরেজ ভ্যালি, অপরূপ জায়গা। আচ্ছা। আচ্ছা, আপনাদের এই ট্যুরের মানে প্যাকেজের মধ্যে কি কি থাকে? আমাদের শুধু কাশ্মীরও থাকে, কাশ্মীর প্লাস কাশ্মীর অফবিটও থাকে। আচ্ছা, দুটোই আমাদের থাকে। আবার আপনার মাউন্টেনিং ক্যাম্পও থাকে, রিভার্সের ক্যাম্পও আমাদের থাকে। মানে টোটাল কাশ্মীরটাকে আমরা এমনভাবে এক্সপ্লোর করি, বলতে পারবেন সারা বছর যেন সমস্ত ঋতুতে যেন মানুষ আসতে পারে, আর প্রত্যেকটা ঋতুতে যেন একটা মানে প্রকৃতির সৌন্দর্যটা যেন দেখতে পারে। আচ্ছা, এটা কিন্তু একটা মানে বেস্ট, কারণ মানে সব মাসেই যেন যাওয়া যায়, মানে কোনো মাস যেন মিস না যায়। এটাই বলতে পারবেন। আমি লাস্ট 20 বছর কাশ্মীরের উপর রিসার্চ করছি এক কথায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আরো হিডেন প্লেস, মানে আরো সুন্দর জায়গা, মানুষকে কিভাবে নিয়ে যাওয়া যায়, মানুষ যেন সারা জীবন তার স্মৃতির পাতায় থাকে যে এরকম একটা জায়গা আমি ঘুরে এসেছি। একদম, এই জন্য আমরা প্রতি মুহূর্তে বলবেন আমরা কাশ্মীরের উপর এক কথায় রিসার্চ করে যাচ্ছি। আচ্ছা, মানে যতবার যাওয়া হবে, মানে প্রত্যেক মাসে কি মানে বরফ পাওয়া যায় নাকি না কোনো মাসে পাওয়া যায় না? যদি আপনাকে মেন সিটি ধরুন আপনার শ্রীনগর, আমরা জানি যে শ্রীনগরের পপুলেশন আর পলিউশন যেহেতু অনেক বেশি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি অব্দি শ্রীনগরে বরফ পাওয়ার সম্ভাবনা থাকে। আপনার সোনমার্গ বা গুলমার্গ অল্প কম বেশি ওখানে বরফ থাকি। আর মেন সিটিতে শ্রীনগর আসতে হলে আপনাকে আসতে হবে ডিসেম্বর, জানুয়ারিতে, চিল্লাইকালীন পিরিয়ড। আমরা জানি যে ঠান্ডাটা এতটাই বেড়ে যায় যে ডাল লেকের জলও ফ্রিজ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর আবার এক কথা বলি, মানে বলতে পারবেন একটা সতর্কতা বার্তা, যেটা যারা শ্বাসকষ্টের অসুবিধা হয় বা যাদের
যারা ধরুন খুব ঠান্ডা মানে বলতে পারবেন সহ্য করতে পারেন না, বয়োজ্যেষ্ঠ যে সমস্ত মানুষ আছে, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তাদের না আসাই ভালো। কেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আপনারা জানেন যে সময়টা ডিসেম্বর 15 থেকে শুরু করে ফেব্রুয়ারির প্রায় 15 অবধি চিল্লাইকালীন পিরিয়ড থাকে। সে সময় বলতে পারেন কাশ্মীরের এই যে প্রকৃতি একটা ভয়ঙ্কর আকার ধারণ করে, বরফের পরিমাণটা এতটাই বেড়ে যায় যে ডাল লেকে জলটা ফ্রিজ হয়ে যায়। এবার ধরুন যারা সহ্য করতে পারবেন তারা কিন্তু অবশ্যই আসুন, কেন যদি শ্রীনগরে আপনাকে সেই বরফের স্বাদ অনুভব করতে হয় তাহলে আপনাকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে আসতে হবে। আচ্ছা, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে কিরকম টেম্পারেচার থাকে ওখানে? শ্রীনগরের টেম্পারেচার নেমে যায় মিনিমাম -10 থেকে -10 থেকে -15। আচ্ছা, শ্রীনগর টেম্পারেচার। আচ্ছা। আর যদি মনে করেন যে তার একটু আগে আসবেন, যেমন বিভিন্ন সময় আমাদের অ্যাপেলের সিজন আছে, সেপ্টেম্বর অক্টোবরে আপনারা আপেলের সিজন পাবেন, সে সময় আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে আর আপনারা আপেলটাও পাবেন। এই দুটো মাসেই আপনার আপেল পাওয়া যাবে, সেপ্টেম্বর অক্টোবর। আচ্ছা, আর এখন কিরকম টেম্পারেচার চলছে ওখানে? এখন টেম্পারেচার শ্রীনগরে ধরুন আজকে -4 হয়ে যাচ্ছে, কখনো নর্মাল টেম্পারেচার ধরুন 4 থেকে 6 শ্রীনগরে। আর আপনার পেহেলগাম তো আমরা সবাই জানি যে বরাবরই খুব ঠান্ডা। পরশুদিন আমি ছিলাম আপনার পেহেলগামে ছিলাম, ধরুন সন্ধ্যাবেলা টেম্পারেচার হয়ে গেছিল -13। তার গেস্টরা বলছে এত ঠান্ডায় আমরা আছি বুঝতেই পারছি না। তা আমরা বলছি আপনারা তো আগে যেহেতু শ্রীনগর গুলমার্গ সোনমার্গ কাটিয়ে এসছেন, আচ্ছা, সেই তো আপনারা সহ্য করার ক্ষমতাটা এসে গেছে, বেড়ে গেছে, তাই তো? এই জন্য আমরা নর্মালি যেটা রাখি প্রথম দিকে শ্রীনগর গুলমার্গ সোনমার্গই রাখি, পরে পেহেলগামটা রাখি, যাতে ঠান্ডা অনুভব করে যায় আর ঠান্ডা যেন কষ্ট না হয়। আর সবচেয়ে বড় ব্যাপার ধরুন দেখুন কিছু কিছু জায়গায় হয়তো বাধ্যবাধকতা আছে যে যাওয়া সম্ভব না, তবু আমরা চেষ্টা করি সেখানে নিয়ে যাওয়ার, যাতে গেস্টরা এতে যেন মনে থাকে যে এই জায়গাটা আমি ছেড়ে গেলাম না। এই জন্য আমরা চেষ্টা করি সমস্ত জায়গাটাই, যে জায়গায় যাওয়া সম্ভব ওই সময়ের মধ্যে নিয়ে যাওয়ার। আচ্ছা, আর আপনাদের মানে মানে প্রথম প্যাকেজে কতদিনের ট্যুর থাকে, যে এতদিনের ট্যুর? আমাদের প্রথমে 9 নাইট 10 ডেজ থাকে, এটা কলকাতা থেকে কলকাতা, আর ওখানে 5 নাইট 6 ডেজ থাকে। এটা হচ্ছে আমাদের বেসিক প্ল্যান। আচ্ছা, মানে ধরুন আপনার 4 দিন শ্রীনগরে থাকছেন, তার মধ্যে গুলমার্গ সোনমার্গ আর পেহেলগাম কাশ্মীরের লোকাল সাইট সিন হয়ে যাচ্ছে। 1 নাইট 2 ডেজ আমরা দিচ্ছি পেহেলগামে, আর 4 দিন থাকছি আমরা কাশ্মীরে। টোটাল আমাদের ওখানে 5 নাইট 6 ডেজ, আর ট্রেনে থাকে আপনার 4 দিন। 9 নাইট 10 ডেজের এটা একটা বেসিক প্ল্যান। এবার ধরুন আমাদের দুধপাত্রি খুলে গেছে, সেক্ষেত্রে আমাদের 5 নাইট 6 ডেজের জায়গায় 6 নাইট 7 ডেজ হয়ে যাচ্ছে। কিছু কিছু মানুষ বলে আমরা 2 দিন পেহেলগামে থাকবো, আচ্ছা, সেক্ষেত্রে আরো একদিন পেহেলগাম বেড়ে যায়, সেক্ষেত্রে 7 নাইট 8 ডেজ হয়ে যায়। আচ্ছা, এবার যদি কেউ এপ্রিল মাস থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত মানুষ যেটা যায় সেটা হচ্ছে কাশ্মীর প্লাস কাশ্মীর অফবিট, সেক্ষেত্রে যদি গোরেজ ভ্যালি বা আপনার লোলা ভ্যালি যেতে হয় সেক্ষেত্রে ধরুন আরো 2 দিন বেড়ে যায়। মানে বেসিক প্ল্যান 9 নাইট 10 ডেজ, যদি আরো কিছু দিয়ে এক্সপ্লোর করতে হয় সেটা 30 নাইট 14 ডেজ হতে পারে বা 40 নাইট 15 ডেজ হতে পারে। আচ্ছা, তো এবারে লোকেশন কাস্টমাইজ করার সুবিধা আছে কি এরকম কিছু? এটা যখন মানে প্যাকেজগুলো অ্যানাউন্স করা হয়, এবার ডিপেন্ড করে হচ্ছে তার উপরে যে সে কোন প্যাকেজটা নেবে। আচ্ছা, প্যাকেজ কি কি থাকে আপনাদের? নর্মাল প্যাকেজ থাকে আমাদের শ্রীনগর লোকাল সাইট সিন, আপনার গুলমার্গ সোনমার্গ পেহেলগাম, আবার অফবিট, আবার এর সাথে সাথে আপনার গুরেজ ভ্যালি চলে যায়, রাজধানী টাবু চলে আসে, বিভিন্ন রকম প্যাকেজ আছে। আচ্ছা, মানে স্টার্টিং প্রাইস মানে কিরকম থাকে একটু যদি বলতে পারবেন? সিজনে আমরা নর্মালি আমরা যেটা শুরু করি 9,999 টাকা পার পার্সন ট্রেনের টিকিট দিয়ে 4 বেলা সম্পূর্ণ আমাদের পরিচালিত হোটেলে বাঙালি খাবার দাবার দিয়ে। আচ্ছা, সাথে আমরা গাড়ি। আচ্ছা, শুধু এন্ট্রি ফিস আর অ্যাক্টিভিটি আপনাদের নিজস্ব। আচ্ছা, বাদ বাকি যে বেসিক যে প্ল্যান বা মেজার যে পার্টটা পুরোটাই আমরা দিই ট্রেনের টিকিট দিয়ে, মাত্র 9,999 টাকা থেকে আমাদের স্টার্ট। আচ্ছা, আর মানে এটা তো একদম লোটা বললে, এবার একটু হাইটা যদি বলতে। এবার ধরুন কেউ যদি মনে করেন যে আরো প্রিমিয়াম প্যাকেজ নেবে, সেক্ষেত্রে আমাদের 18,000 টাকা প্যাকেজ আছে। আচ্ছা, কেউ যদি মনে করেন যে আমি 5 স্টার ফ্যাসিলিটি নেবো, সেক্ষেত্রে 22,000 টাকার প্যাকেজ আছে। আচ্ছা, তবে 9,999 টাকায় আমরা যে প্যাকেজ রাখছি সেটাও বেশ ভালো, যতক্ষণ আপনি আসতে পারছেন। হ্যাঁ, একদম, এটা তো অনেকটা কম, মানে কাশ্মীরে যাওয়া 9,999 টাকা ট্রেনের টিকিট দিয়ে, যেটা অবিশ্বাস্য হলো। বিগত আমরা বলতে পারেন জাস্ট লাস্ট 14 বছর আমরা প্রায় 62,000-এর উপরে মানুষকে আমরা ঘুরিয়ে নিয়ে এসেছি। সত্যি এটা অবিশ্বাস্য, কারণ এত কম প্রাইজে মানে গোটা কলকাতাও ঘোরা যাবে। কলকাতা ঘোরা যাবে না, তাও আবার ট্রেনের টিকিট দিয়ে, সম্পূর্ণ 4 বেলা বাঙালি খাওয়া দাওয়া দিয়ে। একদম, মানে আমাদের খাবার দাবারের পার্টটাও একদম খুব ভালো কথা ম্যাডাম। দেখুন নর্মালি খাওয়া দাওয়ার যে পার্টটা, মানে
আমরা খাওয়া দাওয়ার পার্টটা মেনটেন করি বলতে পারবেন। আমরা ব্রেড বাটার অমলেট কলা, কোনো সেদিন বড়ি থাকছে মিষ্টি থাকছে। বাহ। কাশ্মীরের বুকে দাঁড়িয়েও আমরা 2 দিন মাছ খাওয়াই হুম। সেখানে, আর চিকেন মটন আর ডিম এই সমস্ত লেগেই আছে। বাহ। আর লাস্ট দিন আমরা বলতে পারবেন শ্রীনগরে আমাদের শেষ রাতে যারা গেস্টরা যেন ফিরে গিয়ে সারা জীবন যেন এই মুহূর্তটাকে যেন মনে রাখে, এই মুহূর্তটাকে ধরে রাখার জন্য আমরা লাস্টে একটা প্রোগ্রাম রাখি, আচ্ছা। বারবিকিউ রাখি, বাহ। আমাদের অনেক কিছু কালচারাল অ্যাক্টিভিটি থাকে। মানে বলতে পারবেন যেহেতু বাংলার মানুষ আমি, মানে রবীন্দ্রনাথকেও যেমন আমায় ধরে রাখতে হবে, সেখানে কাজী নজরুল ইসলামকেও আমার ধরে রাখতে হবে। একদম সবকিছু সমন্বয়ে প্রোগ্রাম আমরা এমন কিছু প্রোগ্রাম রাখি যেন গেস্টরা ফিরে আসার পর খুব মন খারাপ করে। এই যে বললাম যে গ্রুপে যাওয়ার একটা অ্যাডভান্টেজ কি, এই যে 10 দিন বা 12 দিন বা 14 দিন এত সুন্দরভাবে আমরা কাটাচ্ছি, একদম এত সুন্দর একটা ফ্যামিলি আমরা হয়ে যাই, আসার দিনকে খুব মন খারাপ হয়। সত্যি তাই, মানে একটা এতদিন ধরে যাওয়া, তারপর সবার সাথে এই অ্যাক্টিভিটি গুলো করা যেগুলো আপনি বলছেন, মানে সত্যি এটা মন খারাপ। আর আপনি যেটা বললেন যে 9,999 টাকায় মানে ট্রেনের টিকিট দিয়ে, সাধারণ যদি আমরা কোথাও খেতে যাই, এই মটনের কথাই আপনি বললেন, ওখানেই আমাদের 2,000 টাকার মতো কাছাকাছি চলে যায়। সেখানে আপনারা ঘুরতে যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন। সবচেয়ে বড় ব্যাপার 9,999 টাকা যদি আমি ট্রেনের টিকিটটা সরিয়ে রাখি, আচ্ছা ট্রেনের ধরুন আমরা স্লিপার ক্লাসে ট্রেনের টিকিট দিচ্ছি, এবার কিছু কিছু মানুষ বলে আমরা 3AC বা 2AC হবে। আচ্ছা আচ্ছা 2AC বা 3AC যারা যেতে চাইছেন তারা যোগাযোগ করবেন, এক্সট্রা কত টাকা সেটা বলে দেওয়া হবে। আচ্ছা ট্রেনের টিকিট সরানোর পর যে টাকাটা পড়ে থাকে বলতে পারবেন আমার 4 দিনে কলকাতার বুকে দাঁড়িয়ে 4 দিন ভালোভাবে খাওয়া হবে না, ঘোরা তো দূরের কথা, ঠিক ঠিক একদম সাথে আবার গাড়ি, সেটা একটা অবিশ্বাস্য, সাথে আবার পার্কিং পারমিট। ওই যে প্রথমে বললাম যে দেখুন উচ্চবিত্ত যারা আছে তাদের তো পকেট তো পারমিট করলো, কিন্তু মধ্যবিত্ত নিম্নবিত্তরা কোথায় যাবে? তাদের কি স্বপ্ন কি মেরে ফেলবে? তাদের এই স্বপ্ন যাতে মরে না যায়, এই স্বপ্নগুলোকে মানে বলতে পারবেন পুনরুজ্জীবন দেওয়ার জন্য আরোহী ট্যুর বরাবর একটা বলতে পারবেন অভিযান চালিয়ে এসছে, অভিযান চালিয়ে যাবে, যেন প্রতিটা মানুষকে যেন ভূস্বর্গ কাশ্মীর দর্শন করা। একদম একদম একদম, এটা কিন্তু খুব একটা ভালো বিষয়, মানে সবাই যেতে পারবে, মানে কেউ মিস যাবে, কেউ যেন না মিস হয়। আচ্ছা, তো ফ্যামিলি আর কাপলদের জন্য কি মানে কোনো আলাদা ব্যবস্থা আছে, মানে কোনো আলাদা ট্যুরের? একদম যারা ফ্যামিলি আছে আমাদের হোটেলে ফ্যামিলি ওয়াইজ রুম দেওয়া হয়, যারা কাপল থাকে সম্পূর্ণ তাদের রুম আলাদা, সম্পূর্ণ আলাদা। আচ্ছা ফ্যামিলি ওয়াইজ রুম দেওয়া হয় এখানে। আচ্ছা, ওখানে সব ফ্যামিলি ওয়াইজ রুম দেওয়া হয়।